আমরা তাহলে ম্যাগনেটিজম পড়ছি। আজকের ডেট হচ্ছে তোর কত রে? 18 না 19? 20? 20 তারিখ তো, তাহলে আজকে 20। 20/3/24। তাহলে আমরা ম্যাগনেটিজম পার্ট 3 পড়ছি। পার্ট 3 বলা উচিত নয়, এটা পার্ট 2 বটে। তা আমরা আগে যা পড়েছিলাম সেগুলো থেকে তোদের মনে আছে কিনা জানার জন্য একটা কোশ্চেন দিই। সেটা হচ্ছে যে বলছে যে প্রথমে প্রবলেম দিয়ে শুরু করি। প্রবলেম বলছে এ স্ট্রেট ওয়্যার, একটা স্ট্রেট ওয়্যার কারেন্ট ক্যারি করছে, ক্যারিং কারেন্ট আই, ঠিক আছে? এটা স্ট্রেট ওয়্যার আই কারেন্ট ক্যারি করছে। এবার দ্য ম্যাগনেটিক ফিল্ড produced by the wire is B। এবার জিজ্ঞেস করছে যে প্রশ্ন কোনটা? প্রশ্ন হচ্ছে এটা যে বি ভার্সেস রেডিয়াল ডিস্টেন্স, রেডিয়াস আর কেমন হবে। এখানে চারখানা গ্রাফ দিচ্ছি। অপশন এ, অপশন বি, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো দিচ্ছি। অপশন সি, অপশন ডি, কোনটা মনে হচ্ছে হবে? এখানে এই যে কোশ্চেনটা আছে এইটাতে দিয়ে দিয়েছে যে স্ট্রেট ওয়্যার যেটা সেটা থিক স্ট্রেট ওয়্যার, ঠিক মোটা স্ট্রেট ওয়্যার। মানে আগে আমরা যেটা পড়েছিলাম, একটা এরকম ফিনফিনে একটা তার যাচ্ছিল, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল আই, তার থেকে আর দূরত্বের কোনো একটা বিন্দু যদি পি বিন্দু হয় তাহলে তাতে ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা পাই বি, সেটা ফর্মুলা কি ছিল? μ0I/2πr। 2πr, 2r হয় তোর সার্কেলের ক্ষেত্রে, 2πr। তাহলে এইগুলো যদি আমি কনস্ট্যান্ট ধরি, μ0I এটা কনস্ট্যান্ট, কারণ আমাকে এখানে বি ভার্সেস আর এর গ্রাফ টানতে বলেছে। তাহলে বাদ বাকি যা থাকবে সেগুলোকে কনস্ট্যান্ট ধরবো। তাহলে আমি সেখানে দেখতে পাবো যে যদি আমি এগুলোকে কনস্ট্যান্ট ধরি তাহলে আমি এখানে লিখতে পারি বি ইজ প্রপোর্শনাল টু 1/r। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস স্টাডি। প্রিভিয়াস স্টাডিতে এইগুলো আমরা দেখেছি। সেখানে এই ওয়্যার যেটা ছিল সেটা থিন ওয়্যার, একদম পাতলা একটা তার, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। কিন্তু এখানে কোশ্চেনে দিয়ে দিয়েছে থিক। তাহলে থিক ওয়্যার হলে এই তারটা মোটা হবে। তার ক্ষেত্রে কি হবে সেটা যদি আমরা স্টাডি করতে যাই তাহলে আমাদের ক্ষেত্রে বায়ো-স্যাভার্ট ল এর থেকে খুব ইজি হবে যদি আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইউজ করি। সরি, আমি কোশ্চেনটা দিয়ে ফেলেছি, এইটা হবে অ্যান্সার। দেখি তোরা জানতিস কেউ? প্রথমে প্রথমে এই এতটা হচ্ছে থিকনেস, এটা হচ্ছে পুরো ওয়্যারটা এত মোটা। যদি হয় তাহলে ওয়্যারের ভিতরে সেন্টারে হবে ফিল্ড জিরো, তারপরে রেডিয়াস ওয়াইজ এটা প্রপোর্শনালি বাড়বে, প্রপোর্শনাল টু আর। আর এই দিকে যখন কমবে তখন ইট ইজ 1/প্রপোর্শনাল টু আর স্কোয়ার, যেমন হয় তেমন হবে।
এটা আমরা দেখবো। 1/r, সরি, এখানে 1/r হয়, তো 1/r হবে। বাইরে 1/r হবে, কিন্তু ভেতরে 1/proportional to r হবে। যদি তোরা নাও বা জানতিস এই ক্যালকুলেশনটা, তবুও কিন্তু গেস করা যেত, কারণ এখানে 1/r এই ব্যাপারটা কিন্তু আর অন্য কোনো গ্রাফে নেই। 1/r মানে কি, বি, আর যদি বাড়ে বি কমবে, এখানে আর বাড়লে বি বাড়ছে তাহলে এটা বাদ, এখানেও আর বাড়লে বি বাড়ছে বাদ, এখানেও আর বাড়লে বি বাড়ছে বাদ, তাহলে এমনি এইগুলো এমনিই বাদ। এগুলো কোনো ফিজিক্যালি কোনোভাবে মেনটেন করছে না কোনো জিনিস। তার মানে এটাই অপশন বাকি ছিল। কিন্তু এর যে স্ট্রেট পার্টটা রয়েছে, যেটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, তারটা যদি মোটা হয়, তারের ভিতর দিয়ে কারেন্ট যাবে, সেই যে কারেন্ট গুলো যাচ্ছে, তার জন্য কিন্তু তারের ভিতরেও একটা কারেন্ট আমরা পাবো। ওকে, তার জন্য আমরা আজকে শুরু করছি অ্যাম্পিয়ার সার্কিটের ল। তার আগে তোদের শুরু করব আমরা অ্যাম্পিয়ার সার্কিটের ল। তার আগে আমরা এই প্রবলেমটাও আমরা ডিসকাস করব। তার আগে আমরা একটা দেখতে চাইছি যে তোদের ফান্ডাগুলো ক্লিয়ার আছে কিনা। ওকে, সো এখানে বলছে এটা একটা সার্কুলার লুপ আছে, যার রেডিয়াস হচ্ছে আর। এই লুপের মধ্যে দিয়ে এই বরাবর আই কারেন্ট ঢুকছে, আর লম্ব দিক বরাবর আই কারেন্ট বেরিয়ে আসছে। তাহলে এই বরাবর আই কারেন্ট ঢুকছে, এটা হচ্ছে একটা ওয়্যার, সার্কুলার ওয়্যার। এই বরাবর তারে কারেন্ট ঢুকছে, এই বরাবর তারে কারেন্ট বেরিয়ে আসছে। মানে এখানে বেসিক্যালি মনে মনে ভাবতে হবে, এখানে বেসিক্যালি ব্যাটারি যোগ করা আছে, এইভাবে ব্যাটারি যোগ করা আছে। এবার জিজ্ঞেস করছে যে এর যদি সেন্টারটা ও হয়, তাহলে অ্যাট সেন্টার ও বি সমান কত। অপশান আছে, অপশান আছে 1 নাম্বার 0, 2 নাম্বার আছে 3 μ0 I বাই 32R 32R, এটা দিয়েছে আউটওয়ার্ড। অপশান 3 দিয়েছে 3 μ0 I বাই 32R ডাউনওয়ার্ড বা ইনওয়ার্ড। আর 4 নাম্বার দিয়েছে μ0 I বাই 2R ইনওয়ার্ড। এখানে কি ফান্ডা আমি লাগাতে পারি? আর কিছু দেয়নি, এটাই বলে দিয়েছে। এইটুকু কিন্তু কোশ্চেনের ছবিতে দেওয়া থাকবে না, এইটুকু কিন্তু দেওয়া থাকবে না, এইটুকু বাদ। তাহলে কি হবে? কি কোশ্চেনটা হচ্ছে, একটা সার্কুলার তার আছে, গোলাকার একটা তার আছে, রিং আকারের একটা তার আছে, তারের এই বরাবর একটা কারেন্ট ঢুকছে, আই কারেন্ট, আর লম্ব দিকে এই বরাবর বেরিয়ে আসছে। জিজ্ঞেস করছে ও বিন্দুতে কি কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যদি হয় তার মান কত। তাহলে এটা পড়লে আমরা কি করব, কি করতে পারি, কোনো আইডিয়া?
ওটা দিয়ে করব, কিন্তু আমি তো কারেন্ট জানি না। দুই দিকে কি একই কারেন্ট যাবে না আলাদা কারেন্ট যাবে? কোন দিকে বেশি যাবে? হুম, একটা 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। মানে 270 ডিগ্রি হচ্ছে। হ্যাঁ, বেরোবে। কিন্তু দুই দিকে কি কারেন্ট একই যাবে না আলাদা যাবে? এই যে I কারেন্টটা যেটা টোটাল কারেন্ট, সেটা দুই পথে কি একই কারেন্ট যাবে? দেখো আমি বলছি, একটু একটু ভাবো। এইদিকে একটা ওয়্যার আছে, এখানে I কারেন্ট গেল, এই দিক দিয়ে I কারেন্ট বেরোলো। মধ্যের গল্প বলা নাই। তাহলে এইদিকে কারেন্ট যদি I1 হয়, এইদিকে কারেন্ট যদি I2 হয়, তাহলে এবার আমাকে বলো, I1 I1 বড় না I2 বড়? কোন দিকে বেশি কারেন্ট যাবে? কোনটা বেশি হবে? I1 বড় হবে না I2 বড় হবে? ওটা তো তার, এটা তার তো। আর যার দৈর্ঘ্য বেশি তার কি বেশি হবে? তো রোধ বেশি হলে কারেন্ট বেশি হবে না কম হবে? তাহলে এবার বল, I1 কম না I2 কম? তাহলে I1 হচ্ছে কম। তাহলে এখান থেকে প্রথম আমি কনক্লুশনে এলাম, I1 হলো কম। কারণ, কারণ কি? কারণ হচ্ছে I1 এ 3 গুণ রোধ। এটা হচ্ছে 370 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রি, 3 গুণ রোধ I2 থেকে। তাহলে যদি 3 গুণ রোধ হয়, তাহলে I1/I2 সমান হবে 1/3। I1 = I2 যত হবে, তার 3/1 হবে। এটা বিশ্বাস করছি, হ্যাঁ কি না? ঠিক, কারণ এটা যদি এ, হ্যাঁ, এটার নাম সি, এটা যদি বি দিই, আর এটা যদি এ ডি বি দিই, তাহলে এ সি বি, এই যে পথ, এই পথে রোধ 3 গুণ বেশি। কার তুলনায়? এ ডি বি, এই পথের তুলনায়। একটা 90 ডিগ্রি, একটা 270, শর্টকাট পাথে বেশি কারেন্ট যায়। আমরা শান্টিং এর ক্ষেত্রে তাই দেখেছিলাম। আবার তার সাথে সাথে আমরা জানি, এটা তো আমরা পেলাম, তার সাথে সাথে আমরা কি জানি? I1 + I2 সমান হচ্ছে I। তাহলে আমরা কি লিখতে পারি? I1 + I2 মানে কত? 3I1। I2 সমান হচ্ছে 3I1। তাহলে বসিয়ে দে। তাহলে 3I1 সমান হচ্ছে I। তাহলে 4I1 সমান হচ্ছে কত? শুধু I। I1 সমান হচ্ছে I/4। তাহলে আমি বলতে পারি, এই যে I কারেন্টটা, এইটা টোটাল 4 ভাগ হয়েছে। 4 ভাগের মধ্যে এই দিকেই 3 ভাগ যাবে নিচের দিকে, ওই দিকে যাবে শুধুমাত্র 1 ভাগ। কারণ ওইদিকে রেজিস্ট্যান্স 3 গুণ বেশি। তাহলে এইদিকে রেজিস্ট্যান্স যদি 3R হয়, এইদিকে রেজিস্ট্যান্স যদি শুধু R হয়, তাহলে এইদিকে যাবে কারেন্ট R/4, এইদিকে যাবে কারেন্ট 3R/4। তাহলে I2 সমান কত হবে? I2 সমান হবে 3 × I1, সমান হচ্ছে 3I/4। এই পর্যন্ত বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না বল? এটা বুঝে গেছিস তো?
এবার আমাকে বল ও বিন্দুতে কত হবে। তাহলে এইটুকু আমি ফ্রেশ করে লিখি। তাহলে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে একটা তার, তার এইদিকে যখন আই কারেন্ট যায় আর এইদিকে যখন আই কারেন্ট বেরিয়ে আসে, তখন আমরা দেখতে পেলাম এই যে পার্ট, এই পাত্রে কারেন্ট যায় শুধু I/4, আর এই যে পার্ট, এই পার্টে কারেন্ট যায় 3I/4। তাহলে এই যে ও বিন্দু সেন্টার, তাহলে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত? তোদের ফর্মুলা কি? থিটা অ্যাঙ্গেলে হলে দুটো আলাদা আলাদা করে করব। একটা হচ্ছে এরকম গিয়ে এরকম নিয়ে এরকম, এই তারের জন্য 0, কারণ তারের অক্ষের উপর অবস্থিত। এই তারের জন্যও 0, শুধু পড়ে থাকবে এই তারের জন্য। এইটার জন্য আর দূরত্বে 90 ডিগ্রি কোণ করলে কত হবে? B1 যদি আমি ধরি, B1 সমান কত হবে? μ0I/2r ইন্টু θ/360 ডিগ্রি, বা μ0I/2πr ইন্টু থিটা, এগুলো আমরা জানি। তাহলে এই থিটাটা কত? 90 ডিগ্রি। তাহলে বসা। তাহলে μ0I/2r ইন্টু 90/360, তারপরে কত হবে 90/360 করলে? তাহলে এটা 1/4 ইন্টু 2 সমান 1/8। তাহলে μ0I/8r, এটা কোন দিকে হবে দেখো তো? ডাউনওয়ার্ড না আপওয়ার্ড? ইনওয়ার্ড না আউটওয়ার্ড? ভালো করে বল। এটা অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে কোন দিকে হয়? আঙুলগুলো অ্যান্টি ক্লকওয়াইজ জোড়া, তাহলে কোন দিকে হবে? বুঝতে পারছিস না? এই যে আঙুলগুলো এইদিকে যদি আমরা দিই, তুই দেখ এইদিকে হচ্ছে আমাদের আমাদের দেখতে হবে পাতি কথা, এইদিকে আমরা দেখবো ডিএল, তাহলে এইদিকে আমরা হাত দিলাম, এইদিকে আমাদের হচ্ছে ডিএল, এইদিকে 4খানা আঙুল রাখলাম, এইদিকে হচ্ছে আমার আর ভেক্টর, তো ওইদিকে তালু রাখলাম, বুড়ো আঙুল কোন দিকে যাবে? ডিএল এর দিকে 4খানা আঙুল রাখলাম, তালুটা রাখলাম, আর ভেক্টর এইদিকে বেরোচ্ছে এরকম, রেডিয়াস ভেক্টর এরকম বেরোচ্ছে, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে আছে? আউটওয়ার্ড। কি বুঝতে পেরেছিস? ডিএল ক্রস আর, এটা যদি এক্স অ্যাক্সিস ধরি, এটা ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে তো এটা জেড অ্যাক্সিস হবে, তাহলে ডট হবে এটার জন্য। আউটওয়ার্ড মানে হচ্ছে ডট। যদি এটার জন্য আউটওয়ার্ড হয় তাহলে উপরের পার্টটার জন্য কি হবে? কারণ উপরের পার্টের জন্য এই দিকে হবে ডিএল, এইদিকে হচ্ছে আর, তাহলে ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে এইখানে হবে ইনওয়ার্ড ক্রস, ক্রস হবে। আর এইখানে এইদিকে ডিএল, এদিকে আর, তার মানে এখানে হচ্ছে ডট, আর এটা হচ্ছে ক্রস। তার মানে দুটো যে যোগ করব না দুজনকে বিয়োগ করব, সেটা আমার প্রশ্ন। তাহলে এটা হচ্ছে ছোট পার্টের জন্য, ছোট পার্ট এর জন্য এটা হলো। ডাইরেকশন দেব, তাই এটা ছোট পার্টের জন্য কি পেলাম? এটা পেলাম। বড় পার্টের জন্য কত পাবো? এটা লেখা হয়েছে, হয়েছে μ0I/8r আউটওয়ার্ড। তাহলে বড় পার্টের জন্য আমরা কি পাবো দেখ।
এই অংশটা, এখানে আমার কেন্দ্র, তাহলে এইটার জন্য হচ্ছে অ্যাক্সিসে আছে, এটার জন্য অ্যাক্সিসে আছে, এটা কেন্দ্র হবে। তার মানে এই দুটোর জন্য বাদ, এটার জন্য বাদ, এটার জন্য বাদ, কিছু নেই, কোনো কন্ট্রিবিউশন। আর এই যে অংশটা রয়েছে এটার জন্য এই বরাবর হচ্ছে, তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশন, তার মানে হচ্ছে এটা ইনওয়ার্ড হবে, ইনওয়ার্ড হলে ক্রস ডাইরেকশন হয়। মান কত হবে? মান যদি আমি B2 ধরি, তাহলে B2 সমান μ0I/2πr ইন্টু থিটা, থিটা হচ্ছে রেডিয়ানে। যদি রেডিয়ানে করে এই ফর্মুলা, আগেরটা লিখলাম থিটা ডিগ্রিতে, এটা রেডিয়ানের ফর্মুলা লিখছি, তাহলে কত রেডিয়ান হবে? এটা π/2, এটা π/2, এটা π/2, তাহলে 3π/2, তাহলে বসিয়ে দিই, তাহলে μ0I/2πr ইন্টু পাই 3π/2, তাহলে বিয়োগ করলে কত হবে? এবং এটা ক্রস ডাইরেকশন, বিয়োগ করলে এটা গুণ করলে কত হবে? তাহলে 3/4 μ0I, পাই পাই কাটলো, তাহলে μ0I/r ক্রস হলো। আগেরটা কত ছিল? তাহলে আগেরটা বেশি না এটা বেশি? তাহলে B1 সমান ছিল μ0I/8r ডট উপরের দিকে, B2 সমান হচ্ছে 3/4 μ0I/ কত আর ক্রস, কোনটা বেশি? এটা বেশি, ঠিক, এটা বেশি তো। তাহলে নেট বি, তাহলে নেট বি সমান হবে B2 মাইনাস B1, সমান হবে μ0I/r কমন নিয়ে নিলে এখানে পড়েছে হচ্ছে 3/4 মাইনাস 1/8, কত হবে তাহলে? 8 লসাগু, 8 লসাগু, এখানে 6 মাইনাস 5, 5/8 হচ্ছে, এখানে কি করলো? না, অ্যান্সার 0 দিয়েছে। 0 মানে এইভাবেই করেছে। ও, এখানে আই কেন হবে বাবু? ও, এটা তো I2 হবে, I1 হবে, এখানে তো কারেন্ট I1 রে বাবা, আর ওটা তো I2 ছিল। I2 বসিয়েছি ওখানে, ওখানে মনে হয় বসিয়েছি, এদিকে তো বসাইনি, 3/4 তো বসাইনি, তাহলে এখানে একটা 3/4 গুণ হবে, আর এখানে I1 মানে একটা 1/4 গুণ হবে, তাই তো নাকি? I1 সমান 1/4, 1/4 I, আর এটা 3/4 I, তাহলে এখানে 3/4 গুণ করে দিলাম, এখানে 1/4 গুণ করে দিলাম, তাহলে এটা দেখ 3/4 × 8 = 32, আর এটা 3/4 × 16 কেন হলো? এটা রিক্যালকুলেট কর, তাহলে আমরা এখানে ভুল করেছি, আমাদের ভুল করেছি কি, আগে যে I1 I2 ক্যালকুলেট করেছি সেখানে ভুল হয়েছে। তাহলে দেখো আমি ঝপাঝপ করে দিচ্ছি, এই অংশটার জন্য কারেন্ট হচ্ছে কত? 3I/4, তার জন্য এখানে ক্যালকুলেট করব, এর জন্য ক্যালকুলেশন আসবে B1 সমান μ0I/2r ইন্টু μ0I, I এর জায়গায় কি লিখবো? μ0/2r ইন্টু I এর জায়গায় লিখবো 3I/4 ইন্টু অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 90°, তাহলে 90°/360°, এটা কি বুঝতে পারলি?
এখানে কারেন্টটা তো I1, এই কারেন্টটা বসিয়েছি এখানে I1 এর জায়গায়। তাহলে এখানে কত হবে? এটা 1/4 হচ্ছে, এটা হবে 1/4। তাহলে 1/4, 4/4 16 দুগুণ 32, 3/32। তাহলে 3/32 ইন্টু মিউ 0 I বাই শুধু আর। এটা কোন দিকে হবে? এটা হবে আউটওয়ার্ড ডট। পরেরটা, এটা I2 ধরেছিলাম, I2 তাহলে I2ই ধরলাম ধর, আমি এখানে আর কিছু লিখিনি। এখানে যে কারেন্ট সেটা হচ্ছে শুধুমাত্র I/4, কিন্তু অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি, এই 270 ডিগ্রি। তাহলে এর জন্য B2 সমান হবে μ0/2r ইন্টু I মানে কত? I/4 ইন্টু θ/360 মানে কত? 270/360। তাহলে কত হবে? এখানে 3, এখানে হবে 4। তাহলে 4/4 16 দুগুণ 32, 3। তাহলে 3/32 ইন্টু μ0 I/r, এটা হবে ক্রস। তাহলে ডট আর ক্রস একই হয়ে গেল, আলটিমেটলি যোগ করে কত হলো? 0। তাহলে ইট ইজ 0, দুটো বিয়োগ হবে, তাহলে নেট বি সমান হবে 0। এটা 3বার কোশ্চেন এসছে কিন্তু পরীক্ষায়, সবসময় 0 হবে। এইরকম করলেই, বাইরে থেকে জয়েন করলেই 0 করে দিবি, ঠিক আছে? এবার আর একটা প্রবলেম, আমরা অ্যাম্পিয়ারের সার্কিটের লয় যাওয়ার আগে আর একটা প্রবলেম করি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। অ্যান ইলেকট্রন orbiting a path, a circular path of radius r, ঘুরছে একটা r রেডিয়াস পাথে, ঘুরছে বোমা করে ঘুরছে, ঠিক আছে? ইট ইজ মেকিং n revolution per second। জিজ্ঞেস করছে, প্রশ্ন হচ্ছে, the magnetic field produced by the electron at the center of the circular path, at the center of the circular path কি হবে? অপশন আছে, অপশন এ 0, অপশন বি μ0 ne by 2πr, অপশন সি μ0 n² e/r, অপশন ডি μ0 ne by 2r। কোশ্চেনটা ভালো করে বোঝ। কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা কর। কি বলেছে? একটা ইলেকট্রন r ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে এবং ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে n পাক ঘুরছে। তাহলে ইলেকট্রনটির ঘূর্ণনের জন্য ওই সার্কুলার পথের কেন্দ্রে কতটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে? হবে কি?
মিউ জিরো এনআই বাই টু, টু আর বললে দেখি দাঁড়াও, কোনটা বললি? মিউ জিরো এন আই কিছু নাই, এন ই আছে, অপশন ডি বললি। কেন বললি অপশন ডি? ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমরা ভুয়াই করব না। আর টি মানে কি? টাইম পিরিয়ড। আর এন মানে কি? কম্পাঙ্ক। তাহলে ওয়ান বাই টি মানেই তো এন। তার মানে ভেরি গুড। এবার যদি ধরে নাও অ্যান্সার কি হবে, এইটা ধরে নাও ইলেকট্রন ঘুরছে, এই বরাবর ধরে নাও ইলেকট্রন ঘুরছে, একটা ইলেকট্রন, এই বরাবর ইলেকট্রন ঘুরছে, তাহলে ইলেকট্রন চার্জ কত? চার্জ সমান কিউ। তাহলে কারেন্ট কত? কারেন্ট আই সমান হচ্ছে কিউ বাই টি, টাইম পিরিয়ড। এখানে টি হচ্ছে তোমার টাইম পিরিয়ড। কারণ দেখো, এটা কেন নিচ্ছি, তার কারণ হচ্ছে টি সময়ে কিউ চার্জটা ঘুরছে, এক পাক ঘুরতে গেলে টি সময় লাগছে, টাইম পিরিয়ড। কিন্তু এখানে দেওয়া আছে কি, ইলেকট্রনের কি দেওয়া আছে? ইলেকট্রনের দেওয়া আছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি সমান কত বলেছে? এন রেভলিউশন, রেভলিউশনস পার সেকেন্ড। তার মানে এন হার্জ, তাহলে এন হার্জ দেওয়া আছে, তাহলে টাইম পিরিয়ড সমান কত হবে? ওয়ান বাই এন। পড়েছি তো আমরা। তাহলে এক্ষেত্রে বলো কারেন্ট কত হবে? কারেন্ট সমান হবে কিউ মানে ই, ওয়ান বাই টি মানে হচ্ছে ওয়ান বাই এন, তাহলে উল্টে গেলে হবে ই ইন্টু এন। এটা হলো কারেন্ট। তা কারেন্ট কোন দিকে হবে? ইলেকট্রন যেদিকে ঘুরে তার বিপরীত দিকে কারেন্ট হবে, এই বরাবর কারেন্ট হবে, এই বরাবর কারেন্ট হবে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ইলেকট্রন ঘোরে, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ইলেকট্রন ঘোরে, ইলেকট্রন যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে কারেন্ট হবে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যদি ঘোরে, তাহলে সেন্টারে কিরকম হবে? ডট হবে না ক্রস হবে? ক্রস হবে, ক্রস হবে। তাহলে কত হবে? কত হবে? সেখানকার যদি ফর্মুলা আমরা ইউজ করি, পাতি সার্কেলের ফর্মুলা, কতটা হবে? কতটা বি হবে? পাতি ফর্মুলা, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই টু আর। আই সমান আমি অলরেডি পেয়ে গেছি এনি, তাহলে বসালে আমি পাচ্ছি মিউ জিরো এনি বাই টু আর। তো অপশন ডি। ওকে, ওই জন্য না, না ওটা বলেনি, আমি বলছি যে যদি বলে তাহলে এরকম হবে। ওকে, এবার আমাকে আরেকটা কোশ্চেন অ্যান্সার বলো। প্রবলেম, টু ওয়্যারস, দুটো তার, আর হেল্ড, আর হেল্ড পারপেন্ডিকুলার টু দ্য পেপার, পারপেন্ডিকুলার টু দ্য পেপার। দুটোই পেপারের তলের সাথে পারপেন্ডিকুলার দুটো তার আছে, অ্যান্ড 5 সেন্টিমিটার অ্যাপার্ট, 5 সেন্টিমিটার দূরে আছে। মানে কি, এইটা যদি আমার প্লেন হয়, পেপার, পেপারের প্লেন হয়, তাহলে একটা তার এখানে আছে, বেরিয়ে আছে, আর একটা তার দুজনেই পারপেন্ডিকুলারলি আছে। কারেন্ট এখনো বলেনি, বলবে, এরকম আমি ধরে নিচ্ছি, আপাতত এরকম দিয়েছি, নাহলে যদি উল্টো বলে কারেন্টের ডাইরেকশন চেঞ্জ করে দেবো। এদের মধ্যে দূরত্ব বলেছে 5 সেন্টিমিটার, ডাইরেকশনটা উপর নিচ হতে পারে, এখনো কিছু বলেনি। ও তারপরে বলে দিয়েছে দে ক্যারি, দে ক্যারি
2.5 ampere and 5 ampere current in same direction. তারা একই ডিরেকশনে দুজনে কারেন্ট ক্যারি করছে, তাহলে আমি তীর চিহ্নটা ঠিকই এঁকেছি। এইটা হচ্ছে ধরে নাও 2.5 অ্যাম্পিয়ার আর এইটা ধরে নাও 5 অ্যাম্পিয়ার। কোশ্চেন করেছে যে হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড at the midpoint of these wire। এই দুটো যে তার আছে তাদের মিড পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, মানে এরকম জায়গায় কত হবে ম্যাগনেটিক ফিল্ড। এটা পয়েন্ট ধর পি বিন্দু। অপশন আছে, অপশন এ আছে μ0/4 পাই টেসলা, অপশন বি আছে μ0/2 পাই টেসলা, অপশন সি আছে, এটা 5 সেন্টিমিটার নয় 5 মিটার ধরে নেয়, 5 মিটার, 5 মিটার অ্যাপার্ট। অপশন সি আছে 3μ0/2 পাই টেসলা, অপশন ডি আছে 3μ0/4 পাই টেসলা। কর। কি মনে হচ্ছে, কিভাবে করবি বল? সি মানে এটা, কি করলি? নিয়ে কি করলি? তাহলে কি করব তারপর? যোগ কেন করলি? একই দিকে থাকলে যোগ হয়? দেখছি। দেখো এইখানে কারেন্ট দিয়েছে I1, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে এই ডাইরেকশনে। এখানে কারেন্ট দিয়েছে I2, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে এই ডাইরেকশনে। এর জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে এই ডাইরেকশনে। তাহলে বলো এই মিড পয়েন্টে যদি যায় তাহলে I1 এর জন্য কোন ডাইরেকশনে হচ্ছে, I2 এর জন্য কোন ডাইরেকশনে হচ্ছে? তাহলে বিয়োগ হবে না? তাহলে এরকম যোগ বিয়োগ গন্ডগোল করে দিলে পুরোই চলে যাবে নাম্বার, বড়াম করে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি প্যারালাল দুটো যদি ওয়্যার থাকে তাহলে মধ্যেখানে এদের দুজনের ডাইরেকশন আলাদা। কেন কি? কারণ কি? কারণ হচ্ছে এইদিকে যদি আমার ডিএল হয়, আর হচ্ছে একটা ডান দিকে, আবার ডিএল একই দিকে, আর হচ্ছে বাম দিকে, তাহলে একটা ডাইরেকশন আপওয়ার্ড হলে একটা ডাইরেকশন ডাউনওয়ার্ড হতে বাধ্য। তার মানে এইখানে ইফ প্যারালাল conductors having currents in same direction যদি কারেন্ট হয় তাহলে the magnetic field get cancelled or opposed। ক্যান্সেল হতে যদি একই কারেন্ট হয় ক্যান্সেল হবে, নাহলে অপোজড হবে, বাধা দেবে। তার মানে দুটো দুই ডাইরেকশনে হবে, দুটি 180 ডিগ্রি অপোজিট ডিরেকশনে হবে। একটা ক্রস হলে একটা হবে ডট, তার মানে পাতি বিয়োগ করে দেবো। তাহলে আমরা কি জানি? এটার জন্য যা হবে সেটাকে আমি যদি বি ওয়ান ধরি, এটার জন্য যা হবে সেটা যদি বি টু ধরি, তাহলে হয় বি ওয়ান মাইনাস বি টু, না হলে বি ওয়ান বি টু মাইনাস বি ওয়ান, তাহলে বি ওয়ান ডিফার বি টু। তাহলে এবার বলো বি ওয়ান সমান কি হবে? বি ওয়ান সমান হচ্ছে পাতি মিউ জিরো বাই 2 পাই ইন্টু I1/R1। আর ওয়ান মানে হচ্ছে এটা যদি টোটালটা আর হয় তার অর্ধেক, তাহলে R/2। কি বোঝা গেল না? বোঝা গেল না? এই ডিস্টেন্সটা যদি টোটালটা আর হয়, মিডওয়ে বলেছে। আর বি টু সমান কত হবে? বি টু সমান হবে মিউ জিরো বাই 2 পাই I2/R/2। এগুলো ভ্যালু বসিয়ে দিবি, নিয়ে বি ওয়ান মাইনাস বি টু করবি, অর বি টু মাইনাস বি ওয়ান করবি। যেটা বেশি হবে সেটা থেকে কমটাকে বিয়োগ করে দেবো, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। এটার অ্যান্সার কি আসবে? আলটিমেটলি অ্যান্সার আসবে মিউ জিরো আই মিউ জিরো বাই 2 পাই টেসলা। এসছে এটা? তাহলে ঠিক করেছিস এটা। অপশন বি, অপশন বি দিয়েছে। ওকে, এই ধরনের কোশ্চেনই কেবলমাত্র পড়েছে। আর দুটো জিনিস এক্সট্রা আছে, সেই দুটো থিওরি টুক করে বলে দিই। দেখো, আর হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটের ল। হ্যাঁ, এই অ্যাম্পিয়ার সার্কিটের ল দিয়েছে। গাউসের ম্যাগনেটিক ফিল্ডের ল নেই, ইলেকট্রিক ফিল্ডের আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। অ্যাম্পিয়ার সার্কিটের ল কি বলছে? এই সার্কিটের লটা কি? এটা বলছে যখন স্টেডি কারেন্ট হয়, যখন স্টেডি এবং সিমেট্রিক কারেন্ট হয়, তখন এই তখন ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশনের একটা ইজি উপায়, একটি ইজি উপায়। যেমন মনে আছে তোমাদের
কুলম্বের সূত্র আমরা ব্যবহার করেছিলাম। কুলম্বের সূত্র ইলেকট্রিক ফিল্ড বার করার জন্য ব্যবহার করেছিলাম। ই সমান ছিল 1/4πε0 Q/r², বা এটাকে আমরা লিখতাম ই সমান 1/4πε0 ইন্টু ইন্টিগ্রেশন রো dv/r²। এরকম বিভিন্ন ধরনের কুলম্বের সূত্র আমরা লিখে দিতাম ভলিউম ডেন্সিটির জন্য। সিমিলারলি এই কুলম্বের সূত্র দিয়ে ইলেকট্রিক ফিল্ড বেরোবেই বেরোবে। আর তার সাথে সিমেট্রিক একটা রুল ছিল গাউসের উপপাদ্য, গাউস থিওরেম, গস থিওরেম ছিল। সেটা কি ছিল? ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান হচ্ছে কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। কিছুদিন আগে করলাম, মনে আছে? এই কিউ এনক্লোজ কে অনেক রকম ভাবে লেখানো যেতে পারে। কিউ এনক্লোজ সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন রো ডিভিউ লিখতে পারি। কিউ এনক্লোজ যদি এটা ভলিউম ডেন্সিটি হয়, কিউ এনক্লোজ সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন সিগমা ডিএ, এটা যদি সারফেসে থাকে। আর যদি লাইনে থাকে তাহলে কিউ এনক্লোজ সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল। তো এরকম নানা রকম আমরা কি বলছিস, এরকম নানা রকম ল্যামডা ডিএল লিখতে পারি, এরকম বুঝতে পারি, এইভাবে আমরা লিখতে পারি। এবং আমরা দেখেছি যে গাউসের উপপাদ্য ব্যবহার করলে কিছু কিছু সিমেট্রিক কেসে যেখানে বেশ প্রতিসম ডিস্ট্রিবিউশন আছে, সেখানে ঝপাং করে আমরা গাউসের থিওরেম ইউজ করলে ফটাফট ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি। এবং সেই জিনিসগুলোই কুলম্বের সূত্র ব্যবহার করলে খুব শক্ত ইন্টিগ্রেশন একটা হয়। কিন্তু মনে রাখতে হবে কুলম্বের সূত্র দিয়ে কিন্তু ইলেকট্রিক ফিল্ড বের করা যাবেই যাবেই এবং যাবেই। ওটা হচ্ছে বেসিক সূত্র। গাউসের উপপাদ্য সিমেট্রিক কেসে আমি যদি ব্যবহার করি তাহলে ইজিলি বার করা যাবে। সিমিলারলি বায়োস্যাভার্টের যে সূত্রটা আমাদের ছিল সেই সূত্র দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করতে পারবোই 100%, যেমনই হোক না কেন কারেন্ট। ওটা হচ্ছে মোক্ষম। তাও আমরা দেখবো কিছু সিমেট্রিক কেস, স্টেডি কারেন্ট যেখানে যাচ্ছে সিমেট্রিক কেস আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা খুব ইজিলি এই সার্কিটের ল দিয়ে আমরা কিন্তু অ্যাম্পিয়ার সার্কিটের ল দিয়ে কিন্তু আমরা ইজিলি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি। তাই অ্যাম্পিয়ার সার্কিটের ল অ্যাজ ইফ যেন ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে গাউসের উপপাদ্যের ন্যায়। ওকে, এটা দেখতে কিরকম? বেশি ভাট না বকে ডাইরেক্ট আমরা যদি সূত্রটা বলি, তাহলে অ্যাম্পিয়ার সার্কিটের ল হচ্ছে বা অ্যাম্পিয়ারস ল হচ্ছে, বলছে কোনো একটা লুপ নেব। লুপ, লুপ মানে একটা ফাঁদ, এবং তার মধ্যে দিয়ে যদি লুপের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট চলে যায়, একটা বদ্ধ লুপ নেব, বদ্ধ লুপের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট চলে যায়, এখানে তার বাইরে আর একটা কারেন্ট আছে I1 I2 I3 I4 এরকম যদি হয়, তাহলে এই বদ্ধ লুপের নাম ধর সি। অ্যাম্পিয়ার সার্কিটের ল বলছে যে বি ডট ডিএল যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল করি, বদ্ধ পথ সমাকল করি, এটাকে বলছে পথ সমাকল। পথ সমাকল কেমন পথ সমাকল? বদ্ধ পথ সমাকল, কারণ ক্লোজ। এই যে লুপটা নেবো এটা বদ্ধ, এটা বদ্ধ লুপ হতে হবে। তাহলে এইটা সমান হবে মিউ0 গুণ ওই লুপের মধ্যে দিয়ে ভেদ করা কারেন্ট আই এনক্লোজড। আই এনক্লোজডটা কি? ওই বদ্ধ লুপের মধ্যে দিয়ে, বদ্ধ লুপের মধ্যে থাকা, মধ্যে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহ। তাহলে এবার বলতো দেখি, এই যে চিত্র, এই চিত্রতে আই এনক্লোজ কি হবে? বল, তিনটে না চারটে? তিনটে হবে, এ তো বাইরে, তাহলে বাদ। এই হচ্ছে সূত্র, এইটা হচ্ছে সূত্র, মনে রাখবে। এই সূত্রটা কেবলমাত্র স্টেডি কারেন্টের জন্য ভ্যালিড।
তাহলে এই সূত্রের সীমাবদ্ধতা কি, এর লিমিটেশন কি, এটা পরীক্ষায় পড়ে যায়। লিমিটেশন কি? লিমিটেশন হচ্ছে এটা শুধুমাত্র স্টেডি কারেন্টের জন্য ভ্যালিড। স্টেডি কারেন্ট মানে কি, যে কারেন্ট চেঞ্জ করে না কারেন্ট সময়ের সাথে সাথে, স্টেডি কারেন্টের জন্য প্রযোজ্য। স্টেডি কারেন্ট মানে কি? স্টেডি কারেন্ট মানে হচ্ছে আই ডাজ নট চেঞ্জ উইথ টাইম। সময়ের সাথে সাথে কারেন্ট পরিবর্তন হবে না। তাহলেই কেবলমাত্র, আই মানে আমি নয়, কারেন্ট, কারেন্ট সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে না, তাহলে তাকে স্টেডি কারেন্ট বলবো। আর যদি স্টেডি না হয়, যদি স্টেডি না হয়, স্টেডি কারেন্ট না হয়, তার জন্য যে সূত্রটা হবে, এর একটা সূত্রটাকে কারেকশন করা হয়েছিল। কারেক্টেড ফর্ম একটা আছে, চেহারা আছে। সেই কারেকশনটা কে করেছিল? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এর কারেকশন করেছিল। নিয়ে করে কি করেছিল? বি ডট ডিএল ইকুয়াল টু শুধু মিউ জিরো ইন্টু আই এন ক্লোজ নয়, শুধু আই এন ক্লোজ নয়, তার সাথে তিনি একটা আইডি যোগ করে দিয়েছিলেন। এই আইডিটা কি? এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ। এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট বাংলায় এটাকে সরণ প্রবাহ বা ভ্রংশ প্রবাহ বলে। শুনেছিস নাম কোনোদিন? বা ভ্রংশ প্রবাহ বলে। যাই হোক, ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এই কারেকশনটা কিন্তু করেছিল। তাহলে আমরা যে অ্যাম্পিয়ার সার্কিটের ল পড়বো, সেখানে কারেন্ট কিন্তু কোনোভাবে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল হবে না। গট ইট? এবারে অ্যাপ্লিকেশন, অ্যাম্পিয়ার সার্কিটের ল, এসিএল, অ্যাম্পিয়ার সার্কিটের ল, এর অ্যাপ্লিকেশন আমরা তিনটে করব। এক নাম্বার হচ্ছে স্ট্রেট ওয়্যার, যে স্ট্রেট ওয়্যারটা আমরা দেখছিলাম সেই স্ট্রেট ওয়্যার। দু নাম্বার হচ্ছে সলিনয়েড। তিন নাম্বার হচ্ছে টরয়েড। গল্প শেষ। সলিনয়েড, টরয়েড, আর তোমার হচ্ছে স্ট্রেট ওয়্যার। তাহলে এক নাম্বার অ্যাপ্লিকেশন করি। এইটুকুতে কেন করছি, অন্য পাতায় কেন যাচ্ছি না, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? কারণ এইটুকুর মধ্যে ওইটা শেষ হয়ে যাবে। একটা কারেন্ট আছে, একটা সার্কেল নিয়েছি, এই কারেন্টকে কেন্দ্র করে একটা সার্কেল নিয়েছি, কারেন্ট আই। এবার বলো তো দেখি ম্যাগনেটিক ফিল্ড কেমন হয়? সবসময় ট্যানজেন্ট বরাবর হয় না, হয় না? ট্যানজেন্ট বরাবর হবে সবসময় ম্যাগনেটিক ফিল্ড। দেখো আই ওর দিকে ডিএল নাও, আর তুমি আর এর দিকে ঘোরাও, দেখো বুড়ো আঙুলটা শুধু বৃত্তাকার পথে ঘুরে যাবে। এরকম করে ডিএল নাও, ডিএল, আই এর দিকে ডিএল, আর এমনি এমনি করে ঘোরাও, বুড়ো আঙুলটা দেখবে ট্যানজেন্ট বরাবর ঘুরে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমার বি এর ডাইরেকশন। আর ডিএল এর ডাইরেকশন কোন দিকে হবে? এখানে এই ডিএল কিন্তু তারের ডিএল নয়। এই যে বি ডট ডিএল নিয়েছি, এটা তারের ডিএল নয়, এটা হচ্ছে লুপের পথের ডিএল। তাহলে এই বরাবরই ডিএল হবে, এটাও ট্যানজেন্ট হবে। এই যে লুপ নেব, এই লুপ বরাবর ডিএল, তাহলে এইটুকু হচ্ছে ডিএল, এইটুকু হচ্ছে ডিএল, ক্ষুদ্র অংশ লুপের, এইটুকু হচ্ছে ডিএল, এইটুকু হচ্ছে ডিএল। আবার এটাকে আমি এই ছবিটাকে এখানে আঁকছি, আবার আমি কি দেখতে পাচ্ছি? আবার আমি তার সাথে সাথে দেখতে পাচ্ছি এইদিকেই হচ্ছে বি, এইদিকেই হচ্ছে বি, এদিকেই হচ্ছে বি,
এদিকে হচ্ছে বি, তাহলে যেদিকে বি সেদিকেই ডিএল। তাহলে বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত প্রতিটা পয়েন্টে? তাহলে এখানে আমরা বুঝতে পারছো না সবাই? তাহলে অ্যাঙ্গেল বিটুইন বি ভেক্টর এবং ডিএল হচ্ছে 0 ডিগ্রি। এই ডিএল কিন্তু তোমার বায়ো-স্যাভার্ট ল এর ডিএল নয়। এই ডিএলটা হচ্ছে যে বদ্ধ পথ নিয়েছি তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কোন বরাবর, যেদিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড গেছে এবং লুপটাকে কমপ্লিট করতে হয়েছে। তাহলে এবার আমাকে বলো বি ডট ডিএল মানে কি? এ ডট বি মানে কি? ডট প্রোডাক্ট করলে কি আছে? এ ডট বি সমান এ বি কস থিটা আছে। তাহলে বি ডট ডিএল সমান কত আসবে? বি ডট ডিএল সমান আসবে বি ডিএল ইন্টু কস কত? 0। কস 0 মানে 1। তাহলে এটা পাতি হবে বিডিএল, তার ক্লোজ ইন্টিগ্রাল হবে এখানে। তাহলে বি ডট ডিএল ক্যালকুলেট করলাম। এবার বলো তো দেখি অ্যাম্পিয়ারের সার্কিটাল লটা কি ছিল? এসিএল কি ছিল? অ্যাম্পিয়ারের সার্কিটাল ল ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান কি মিউ 0 ইন্টু আই এন ক্লোজ। তাহলে এখানে আমার আই এন ক্লোজ কত হবে? একটাই তো তার কারেন্ট কত? আর বি ডট ডিএল এ ক্যালকুলেট কি করলাম? বিডিএল। তাহলে ইন্টিগ্রেশন বিডিএল ইকুয়াল টু হচ্ছে পাতি মিউ 0 ইন্টু আই। আই এনক্লোজ মানে পাতি আই, একটাই কারেন্ট। তাহলে এবার আমাকে বলো একটা তার থেকে যদি আমি সমান দূরত্বে পয়েন্ট নিই তাহলে সমান দূরত্বে সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের মান একই হবে না আলাদা হবে? তাহলে ওটা বাইরে বার করে দাও। তাহলে বি ইন্টু ক্লোজ ইন্টিগ্রাল ডিএল সমান মিউ 0 ইন্টু আই। এবার ডিএল মানে কি? এই ছোট 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 অংশ জুড়তে জুড়তে কি হবে এটাকে দেখি আমরা। এটা যদি আর ব্যাসার্ধের একটা বৃত্ত হয় তাহলে এর ছোট ছোট এই অংশগুলো জুড়লে কত হবে দৈর্ঘ্য? এগুলো যদি জুড়তে থাকি কত হবে দৈর্ঘ্য? হবে না? হবে না? পুরো দৈর্ঘ্যটা হবে 2πr। তাহলে এই যে ইন্টিগ্রেশন ডিএল এটা হবে আমার পুরো পাতি পরিধি 2πr। তাহলে এখানে বলো বি সমান কত হবে? 2πrটা ভাগ হয়ে যাবে না? মিউ 0 আই বাই পাতি 2πr। এটা হলো এই ছোট্ট ক্যালকুলেশন। আমরা বলো বলো। হ্যাঁ, না ওটা তো মান তো। এ ডট বি মানে কি? cos থিটা করে নিয়েছি। এ হচ্ছে ভেক্টর, বি হচ্ছে ভেক্টর, সমান তো এ এর মান বি এর মান কিন্তু cos থিটা। এগুলো তো মান, এগুলো এ এবং বি এর মান। তাহলে মান তো কনস্ট্যান্ট, মান বাইরে বার করে দিয়েছি। তাহলে এইভাবে আমরা যদি কোনোভাবে তোদের যদি মনে আছে ক্লাস 12-এ তোরা ওই যে তারের জন্য যে ক্যালকুলেশন আমরা ফর্মুলা করেছিলাম সেটা হচ্ছে মিউ 0 আই বাই 4 পাই আর ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 করেছি না করিনি? এই ক্যালকুলেশনটা কিন্তু বিরাট একটা ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন সাইন থিটা 1 সাইন থিটা 2 এটা দিয়ে করতে পারবো না আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল দিয়ে, কারণ কি এটা সিমেট্রিক নয়, এটা খানিকটা পর্যন্ত আছে। এটা যদি একদম ইনফাইনাইট হয় তাহলেই তবেই আমি এক্স্যাক্টলি সার্কুলার সিমেট্রিক পাবো। তাই এইটা ক্যালকুলেট করার পর আমরা 90 ডিগ্রি বসিয়ে তারপর আমি এই ক্যালকুলেশনটা পেয়েছিলাম। ইট ওয়াজ এ হিউজ ক্যালকুলেশন, যেটা কিন্তু অ্যাকচুয়ালি এক লাইনে করে দেওয়া যাবে এক্ষেত্রে। এখানে আমি দুটো পাতা ইউজ করেছি তোদের বোঝানোর জন্য, কিন্তু তোরা ঝপাং করে একসঙ্গে করে দিতে পারবি। সলিনয়েড 2 নাম্বার। সলিনয়েড মানে কি? সলিনয়েড হচ্ছে এ ক্লোজলি প্যাক হেলিক্যাল কন্ডাক্টর
ইংরেজিতে লিখলাম। বলছে খুব কাছাকাছি ভাবে রাখা হেলিক্যাল কন্ডাক্টর। হেলিক্যাল মানে কি? আমাদের পেনের স্প্রিং দেখেছো? ওইরকম টাইপের কন্ডাক্টর। কন্ডাক্টর মানে বাসের কন্ডাক্টর নয়, কারেন্ট কন্ডাক্টর। তাহলে এর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, এই দিক দিয়ে বেরোবে আলটিমেটলি। তাহলে এখানে অনেকগুলো সার্কুলার হচ্ছে না? এ একটা সার্কুলার, এ একটা সার্কেল, এ একটা সার্কেল, এ একটা সার্কেল, এরকম সার্কুলার টাইপের হচ্ছে, কিন্তু এক্সাক্ট সার্কুলার হচ্ছে না, অনেকটা সার্কুলার মতন হচ্ছে। এই ধরনের কন্ডাক্টর যদি হয়, তাহলে এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এই বরাবর। একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এর ভেতর দিয়ে। সেটা সমান কত, সেটা আমাকে বলতে হবে। তো এরকম ছোটখাটো সলিনয়েডের ক্ষেত্রে আমরা বলতে পারি না। আমরা যেটা সহজ সহজ সলিনয়েড, তার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড আমরা ক্যালকুলেট করতে পারি। তাকে বলা হয় আইডিয়াল সলিনয়েড। আইডিয়াল সলিনয়েড মানে কি? বাংলায় কি বলবো? আইডিয়াল সলিনয়েড মানে আদর্শ সলিনয়েড। আদর্শ মানে বাস্তবে এক্সিস্ট করে না। এর ক্যারেক্টার গুলো কি কি? এর ক্যারেক্টার হচ্ছে দৈর্ঘ্য অসীম। দৈর্ঘ্য অসীম, একবারে লম্বা দৈর্ঘ্য। নাম্বার 2 হচ্ছে বি আউটসাইড জিরো, বাইরে কোনো লিকেজ হবে না, নো লিক। কোন রকম কোনো ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে বেরিয়ে যাবে না। এই ধরনের দুটো ফর্মুলা যদি মেনটেন করতে কেউ পারে, তাহলেই তাকে আইডিয়াল সলিনয়েড বলবো। তো সেই আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের যে ফর্মুলা, সেটা ডিরেক্ট লিখে দিই। ইট ইজ ভেরি ইজি ফর্মুলা, মনে রাখলেই সব থেকে সহজ। কি ফর্মুলা? যদি তোমার এখানে পাক হয়, এরকম ধরনের সলিনয়েড আছে, যদি অনেক লম্বা হয়, তাহলে মোট পাক সংখ্যা বলা বোকামি। তাহলে এ, হ্যাঁ, এন বলবো। তাহলে এইটা হচ্ছে এই বরাবর যে বি থাকে, বাইরে বি কত? বাইরে বি কত? বাইরে এইদিকেও জিরো। আইডিয়াল সলিনয়েড তো জিরো। তাহলে অ্যাক্সিস বরাবর খালি ম্যাগনেটিক ফিল্ড থাকে, এবং এটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, একদম সুষম ম্যাগনেটিক ফিল্ড। এর ভেতরে থাকে সুষম ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম বি। এবং এর মান কত? এর মান হচ্ছে বি সমান মিউ জিরো এন আই। মনে পড়েছে না পড়েনি? দেখি মনে পড়েছে ফর্মুলা? পড়েছিলিস বলে মনে আছে, নাকি মনে মনে নাই? পরীক্ষায় পড়িসনি ক্লাস 12-এ? মিউ জিরো মানে তো মিউ জিরো, এর মান হচ্ছে 4 পাই × 10⁻⁻⁷ এসআই একক। এর মানে হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। একক দৈর্ঘ্যে। এই বলটা পেলি কোথায়? কোথা থেকে পেলি? বাহ, চল। একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। আর আই মানে হচ্ছে কারেন্ট প্রবাহ, তড়িৎ প্রবাহ। তার মানে যদি মোট পাক সংখ্যা থাকে এন, আর বড় দৈর্ঘ্য যদি থাকে এল, তাহলে N/L হবে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এটা কি বুঝতে পারিস না পারিসনি? ধর লম্বা, বিশাল লম্বা, এল দৈর্ঘ্য, তাতে মোট পাক সংখ্যা হচ্ছে এন, তাহলে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হবে? হবে না? হবে না? তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়াবে আমার? তাহলে সলিনয়েডের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে বি অ্যাক্সিস সমান হচ্ছে মিউ জিরো এন আই, বা বি অ্যাক্সিস সমান মিউ জিরো এন আই বাই এল। এখানে এখানে এন হচ্ছে টার্ন পার ইউনিট লেন্থ, ইউনিট লেন্থ। আর এন হচ্ছে টোটাল টার্ন ইন এল লেন্থ। এল দৈর্ঘ্যে মোট পাক সংখ্যা, আর স্মল এন হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এটা হচ্ছে ফর্মুলা।
এটা মনে রাখবো আমরা। এবার হচ্ছে টরয়েড। টরয়েড হচ্ছে আরো ইজি। টরয়েড হচ্ছে যদি এরকম হেলিক্যাল সেল, একটা বালা, বালা ধরে নে, এরকম বালা আছে, এর উপরে, এর উপরে যদি কেউ এরকম সলিনয়েডের মতন জড়িয়ে দেয়, তাহলে এইটা হয় টরয়েড। এই দিক দিয়ে ধর কারেন্ট ঢুকলো আই, এই দিক দিয়ে কারেন্ট বেরিয়ে গেল আই। মানে ধর গোল, একটা বালার মতন গোল বালা, মানে সার্কুলার, একটা ধর সার্কেল আর একটা সার্কেল, এর মধ্যে কিন্তু, এর মধ্যে লোহার, এটা লোহার হবে। ওকে, এটা কিন্তু বাতাস নয়। সলিনয়েডের ক্ষেত্রে যেমন বাতাস ছিল, এটা বাতাস নয়, লোহা। কারোর উপর এটাকে বেঁধে বেঁধে দিয়েছি, তাহলে এর ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ড হবে, সেও এরকম এরকম করে যাবে, এই বরাবর 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 যাবে। তাহলে এইটা সলিনয়েডের থেকে কি আলাদা না একই? এটা সোজা করে দিলে তো সলিনয়েড হবে। এই যে এই সলিনয়েড যেটা ছিল, এই সলিনয়েডটাকে যদি আমি ঘুরিয়ে এরকম এরকম করে দিই, তাহলেই তো টরয়েড হবে। একটা হচ্ছে, তার মানে টরয়েড কে আমি বলতে পারি বদ্ধ সলিনয়েড। তার জন্য টরয়েডের ক্ষেত্রে ফর্মুলা ইজ সেম অ্যাজ সলিনয়েড। ফর্মুলা ইজ সেম অ্যাজ সলিনয়েড। তাহলে সলিনয়েডের মেন ফর্মুলা কি? সলিনয়েডের মেন ফর্মুলা কি? মিউ জিরো স্মল এন আই, মিউ জিরো ইন্টু একক দৈর্ঘ্যে পাক সংখ্যা ইন্টু আই। তাহলে এখানে আমাদের ফর্মুলা হবে বি টরয়েড সমানও হবে মিউ জিরো ইন্টু স্মল এন ইন্টু আই, যেখানে এন সমান হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এবার তোমাদের দেওয়া থাকবে কি টরয়েডের ক্ষেত্রে? টরয়েডের ক্ষেত্রে প্রদত্ত কি থাকবে? এন দেওয়া থাকবে, মোট পাক সংখ্যা দেওয়া থাকবে, আর কি দেওয়া থাকবে? আর দেওয়া থাকবে টরয়েডের ব্যাসার্ধ। মানে কি, কোনটার ব্যাসার্ধ? এই যে, এই যে যে সেন্টার যে পয়েন্ট, তার ব্যাসার্ধ দেওয়া থাকবে। আর তাহলে এবার বলতো দেখি, এবার এই এনটাকে আমরা কি করে সাজাবো? এটা যদি মোট পাক সংখ্যা এন হয়, তাহলে এখানে দৈর্ঘ্য কত? টরয়েডকে যদি কেটে সোজা করে দিই, দৈর্ঘ্য কত হবে? সলিনয়েডের যেমন দৈর্ঘ্য, হ্যাঁ, টু পাই আর হবে। সেন্টারের ডিস্টেন্স তো আর নিয়েছি, তাহলে এটাকে যদি কেটে বালাটাকে স্ট্রেট করে সোজা করে দিই, তাহলে দৈর্ঘ্য টু পাই আর হবে না? কি রে? তাহলে টরয়েডের মোট দৈর্ঘ্য, বিদ্যুৎ নেই, বুঝতে পারছিস? টরয়েডের মোট দৈর্ঘ্য কত হবে তাহলে? টু পাই আর। এইটা হয়ে গেল তোমার এল। তাহলে এখানে এই যে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, এটাকে আমরা কি লিখতে পারবো? টু পাই আর দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে এন। তাহলে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হবে এন বাই টু পাই আর। তাহলে সলিনয়েডের ক্ষেত্রে যেমন বড় হাতের এন বাই বড় হাতের এল হয়েছে, টরয়েডের ক্ষেত্রে কেবলমাত্র তফাৎ বড় হাতের এন বাই টরয়েডের দৈর্ঘ্য হবে, সেটা হয় টু পাই আর। তাহলে বি টরয়েড সমান
বি টরয়েড সমান মিউ0 ইন্টু এনআই, যেটা সেটা সমান হবে মিউ0 ইন্টু এন বাই 2πr ইন্টু আই। এটা কি বোঝা গেল? এটা হলো একটা পার্ট। আমাদের ম্যাগনেটিক ফিল্ডের 1/4 পার্ট আমরা পড়ে ফেললাম। এবার প্রথম যে অঙ্কটা করেছিলাম সেটা করে আজকে আমরা ক্লাস অফ করব। ফার্স্ট প্রবলেম কি ছিল? বলছে এ thick wire carrying current I, মানে কি এত মোটা ধর ওয়্যার, এই ওয়্যারটার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে। এবার ওয়্যার মানে তো এরা একটা তার থাকবে না, এর মধ্যে অনেকগুলো তার থাকবে ছোট 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 ছোট। তাহলে কারেন্টটা ওর পুরো ক্রস সেকশন দিয়ে যাবে। তাহলে এই সব মিলিয়ে কারেন্ট হচ্ছে আই। তাহলে এর ভেতরে কারেন্ট কত যদি আমি জানতে চাই, তাহলে আমাকে ভেতরে একটা অ্যাক্সিস থেকে আর দূরত্বে একটা আমাকে নিতে হবে, বদ্ধ পথ নিতে হবে ছোট হাতের আর দূরত্বে। এটা কি বুঝতে পেরেছিস না পারিসনি? যেমন ভাবে গসীয় তলকে নিতাম আমরা, যদি স্ফিয়ারের ভেতরে চাইতো তাহলে ভিতরে একটা স্ফিয়ার নিতাম না, বাইরে চাইলে বাইরে একটা স্ফিয়ার নিতাম। অ্যাকচুয়াল গোলকটা ছিল এরকম, মনে আছে না? না ভুলে গেছি? মনে আছে তো? তাহলে এবার আমাকে বল, এইটার যদি ব্যাসার্ধ থাকে আর, তাহলে এখানে আমি বলতে পারি এই যে আই কারেন্টটা কত এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, টোটাল আই কারেন্টটা এই পুরো এরিয়ার উপর দিয়ে যাচ্ছে আই কারেন্ট। সেই এরিয়াটা কত? সব মিলিয়ে হচ্ছে পাই আর স্কোয়ার। এটা যদি রেডিয়াস আর হয়, তাহলে পাই আর স্কোয়ার ক্ষেত্রফলে ক্ষেত্রফলে প্রবাহ হচ্ছে আই। অতএব এক ক্ষেত্রফলে প্রবাহ কত হবে? আই বাই পাই আর স্কোয়ার। তাহলে এবার আমাকে বলো, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলে প্রবাহ কত হবে? এটা তো ছোট হাতের আর, কত হবে প্রবাহ? তাহলে পাই ইন্টু ছোট হাতের আর স্কোয়ার ক্ষেত্রফলে প্রবাহ হবে আই ইন্টু আই বাই পাই বড় হাতের স্কোয়ার ইন্টু পাই ছোট হাতের স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এটা এটা পাই পাই কেটে গেল। তাহলে আই এন ক্লোজ, যেটা আমার অ্যাকচুয়ালি এই লুপের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, সেটা তো আমার আই এন ক্লোজ। তাহলে আই এন ক্লোজটা কত বেরোলো? আই বাই আর স্কোয়ার ইন্টু ছোট হাতের আর স্কোয়ার। এটা কি বোঝা গেল না বোঝা গেল না? যদি তারটা ঠিক হয়, তাহলে তারের যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে আর দূরত্বের মধ্যে যে বদ্ধ লুপ আমি নিতে পারবো, তার মধ্যে দিয়ে টোটাল কারেন্ট যায় না, তার মধ্যে দিয়ে টোটাল কারেন্টের একটা অংশ যায়। তার মানে আই এন ক্লোজ সমান আমি তারের ভিতরে থাকলে আর আই লিখতে পারবো না, তার একটা অংশ আমার যাবে। তাহলে আমার এবার এটাকে বোঝা গেল, আই এন ক্লোজটা কমে গেল। বুঝতে পারিস নি? কিরে, মানে আমি বলতে চাইছি ধর, হ্যাঁ একদমই তাই। এই ধর আমি যে আগের অঙ্কটা যখন করেছিলাম এরকম একটা ছোট লিখে আমি কন্ডাক্টর নিয়েছিলাম, নিয়ে এইটা আমার লুপ ছিল, এইটা আমার লুপ ছিল, কারণ আমি কোথায় বার করতে চাইছিলাম? এই আর দূরত্বে। তাহলে এর মধ্যে আই এনক্লোজ কত ছিল? আই এনক্লোজ সমান পুরো কারেন্টে ছিল না, আই ছিল না? বুঝতে পারছি না পারছি না? ছোট হাতে ছোট যদি তার হয়, এবার যদি মোটা তার হয়, মোটা তার হয় এবং তারের ভিতরে যদি আমাকে কারেন্ট, এই আরটা যদি এই যে স্মল আর বলছি, এই আরটা যদি তারের ভিতরে হয়, তাহলে তো তার মধ্যে দিয়ে সব কারেন্ট যাবে না রে বাবা। তারের তো পুরো তার দিয়ে কারেন্ট যাচ্ছে, এই পুরো অংশ দিয়ে যখন কারেন্ট যাচ্ছে সেটাকে আমি আই বলছি। এবার আমি তো ভিতরে ঢুকে গেছি, তাহলে ভিতরে আর দূরত্বে যদি আমি বলি, এটা হচ্ছে আমার তার।
এটা ধর আমার তার, তার একটা ছোট্ট অংশ আমি নিয়েছি। এইটা হচ্ছে তারের অক্ষ। এবার বলছে অক্ষ থেকে আর দূরত্বে তুমি বলো ম্যাগনেটিক ফিল্ড কত। তাহলে আমাকে আর দূরত্বে আমাকে একটা লুপ নিতে হবে। এটা আমার বদ্ধ লুপ। এবার এই বদ্ধ লুপের মধ্যে কারেন্ট যেটা যাবে এই বদ্ধ লুপের মধ্যে, সেটা কি মোট প্রবাহ যাবে না কম যাবে না বেশি যাবে? অনেক কম যাবে। এখানে এই টোটালটা হচ্ছিল আই। অনেক, এরিয়াটাই তো কমে গেল। এইটা এখন আমার লুপ, এইটা এখন আমার লুপ, সেটাই আমি ক্যালকুলেট করলাম। এখানে যদি কারেন্ট হয় আই, এখানে যদি কারেন্ট হয় আই এন ক্লোজ, তাহলে আমরা দেখতে পেলাম আই এন ক্লোজ যেটা আমার ফর্মুলাতে লাগবে, এটা ফর্মুলাতে ইউজ হবে, সেইটা সমান হচ্ছে আই বাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। তাহলে এবার অ্যাম্পিয়ারের ফর্মুলা কি? এসিএল কি? বি ইন্টিগ্রাল ডিএল, বি ডট ডিএল করে এটা পেয়েছিলাম, বি ইন্টিগ্রাল ডিএল সমান মিউ জিরো ইন্টু আই এন ক্লোজ। তাহলে এখান থেকে লিখতে পারি বি ইন্টু ডিএল মানে কি, এটা যদি রেডিয়াস আর হয় তাহলে লুপটার দৈর্ঘ্য কত হবে, 2 পাই আর হবে না, সমান হচ্ছে মিউ জিরো ইন্টু আই এন ক্লোজ কি, এই ফর্মুলাটা বসিয়ে দে। আই বড় হাতের আর স্কোয়ার বাই, যাই হোক এটা, তাহলে এখানে একটা আর কেটে যাচ্ছে না, তাহলে শুধু এখানে আর পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমি বি কি পাচ্ছি, বি সমান মিউ জিরো বাই 2 পাই আই বাই আর স্কোয়ার, এগুলো সব কনস্ট্যান্ট, ইন্টু এখানে আমি পাচ্ছি আর, এই পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভেতরে সমানুপাতি আসছে আর, আর বাইরে যা হয় আগে যা হয়েছিল তাই। তাহলে আমরা দেখতে পেলাম কি, এরকম যদি তার হয় তাহলে তার ভেতরে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করি, এই পর্যন্ত, এই পর্যন্ত আমি পাবো পাতি এরকম স্ট্রেট প্রপোর্শনাল টু আর, তারপরে যেমন কমে 1/r তেমনই হবে। এইটা ছিল আমার অপশন ডি মনে হয়, তাই তো? এটা একটু ভাবার চেষ্টা করিস, বোঝার চেষ্টা করিস। তাহলে আজকে এখানেই শেষ করি। ওকে, কারো কোনো ডাউট আছে বলো। হ্যাঁ, থিটা সমান 30। হ্যাঁ, অনেক লম্বা যেটা দিয়েছিলাম ওটা আমি মন থেকে দিয়েছিলাম। অ্যান্সার কত? থিটা দেওয়া ছিল, থিটা হচ্ছে 30 ডিগ্রি। ওই যে এই যে এই যে এই প্রবলেমটা তো এরকম করে যাচ্ছে, এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, এরকম, এটা তো। এটা 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 আমরা ওখানে গিয়ে ভালো করে করে নেবো। নেই, ক্লাসে হয়ে গেলে আমার মনে হয় সব থেকে ভালো হবে, বুঝলি তো, এখানে বিসমান কত। ঠিক আছে, এটা করে নেবো আমরা পরে। ওকে, চল, গুড নাইট। তাহলে বাদ বাকি জিনিসগুলো কর। এবারে আমাদের টার্গেট হচ্ছে স্যাটারডেতে গিয়ে 4 ঘন্টার মধ্যে